ভিরান মুখ তুলে তুর্যের মুখের দিকে তাকায়, আদুরে গলায় বলে, মামা, কি হয়েছে তোমার? তুমি আমাকে ছুঁড়ে ফেলবে? কথাগুলোতে কি যেন ছিল, তুর্যের কলিজায় গিয়ে লেগেছে কথাগুলো। ভিরান পুনরায় বলে, মামা, রেগে আছো কেন? তুর্য নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, নিজের রাগ যথাসম্ভব ঠান্ডা রেখে বলে, নামো আমার কোল থেকে। কেন? আমি তোমার মামা না। তুমি তো আমার মামা। কে বলেছে? কেউ বলেনি। আমি জানি তুমি আমার মামা। নিদ্রা তো পাপাকে মামা বলে ডাকে। নিদ্রাকে? আমার মনির মেয়ে। মনিকে? মুক্তা শিকদার বলেন, ওর ফুপুকে মনি ডাকে, নিদ্রা ওর ফুপাতো বোন। ভিরান তুর্যের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে বলে, তুমি অনেক প্রশ্ন করো। আমি তোমার কেউ হই না, তুমি নামো আমার কোল থেকে। কথাগুলো বলে ভিরানকে কোল থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে তুর্য। ভিরান দুই হাত শক্ত করে জড়িয়ে ধরে রাখে তুর্যের গলা। তুর্য ঝুঁকে ভিরানকে ছেড়ে দিলেও ভিরান ছাড়ে না। তুর্যের গলা জড়িয়ে ধরে ঝুলে রইল। কতক্ষণ টানাটানি করেও যখন ভিরানকে ছাড়াতে পারে না, তখন সোজা হয়ে দাঁড়ায়। ভিরান পুনরায় দুই পা দিয়ে তুর্যের কোমর পেঁচিয়ে ধরে। মুক্তা শিকদার পারছেন না গড়াগড়ি করে হাসতে। ছেলের এই অবস্থা দেখে এই সিরিয়াস মুহূর্তেও তার ভীষণ হাসি পাচ্ছে। তুর্যের চেহারা হয়েছে দেখার মতন। তুর্য সোফায় বসে পড়ে। ভিরান তখনও তুর্যের গলা জড়িয়ে ধরে আছে। তুর্য গম্ভীর স্বরে বলে, ভিরান, ছাড়ো আমাকে। আদর দাও, তাহলে ছেড়ে দেব। আমি কেন তোমাকে আদর দেব? বিকজ তুমি আমার মামা। তুর্য ভিরানের গালে কপালে চুমু খায়। ভিরান নিজেও আদরের ঋণ শোধ করে তুর্যের গলা ছেড়ে নিচে নেমে দাঁড়ায়। মুক্তা শিকদারের দিকে তাকিয়ে বলে, নানু, তুরা কোথায়? রুমে। ভিরান তুরার নাম ধরে ডাকতে ডাকতে রুমের দিকে এগিয়ে যায়। তুর্য অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, এইটুকু একটা ছেলে পরীর নাম ধরে ডাকছে? ও নাম ধরেই ডাকে। তুর্য কৌতূহলী হয়ে সোফা ছেড়ে উঠে তুরার রুমের সামনে এসে দাঁড়ায়। ভিরান দুই হাতে তুরার গলা জড়িয়ে ধরে চুমু খাচ্ছে গালে। চুমু খাওয়া শেষ হলে নিজের গাল দেখিয়ে দেয়। তুরা চুমু দিচ্ছে না দেখে তুরার বুকে মাথা ঠেকিয়ে কোলের ওপর বসে থেকে ছোট্ট ছোট্ট হাতে জড়িয়ে ধরে। তুরার মুখের দিকে তাকিয়ে বলে, তুরা, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? তুরা চুপ হয়ে থাকে। ভয়ে ভয়ে তাকিয়ে আছে ডোরের সামনে দাঁড়িয়ে থাকা ভাইয়ের দিকে। তুর্য কিছু না বলে ডোরের সামনে থেকে সরে যায়। তুরা স্বস্তির শ্বাস ফেলে। নিজেও দুই হাতে জড়িয়ে ধরে ভিরানকে। ঝুঁকিয়ে অসংখ্য চুমু খায়। ভিরান খুশি হয়ে বলে, তোমার মুড ঠিক হয়ে গেছে? তুরা নিজেও হেসে বলে, হ্যাঁ। কেমন আছো তুমি? ভালো আছি। মামা আমাকে অনেক আদর করেছে। ড্রয়িং রুমে সোফায় বসে থাকা তুর্য স্পষ্ট শুনতে পাচ্ছে ভিরান আর তুরার অট্টহাসি। ভিরানের হাসির শব্দ হচ্ছে না খুব একটা, তবে তুরার হাসির শব্দ হচ্ছে অনেক। তুর্য কিচেনের দিকে তাকায়। মুক্তা শিকদার রান্না করার জন্য কিচেনে চলে গেছেন। তুর্য সোফা ছেড়ে উঠে কিচেনে আসে। মায়ের পাশে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলে, তুমি না বললে চৌধুরী বাড়ির কেউ আসবে না আর? আমি তো ভেবেছিলাম তোর আব্বু কিছু বলেছে হয়তো। নওশাদ চৌধুরী ওকে আমার কোলে দিয়েই চলে গেছে, আমাকে কিছু বলার সুযোগই দেয়নি। ভিরানের গলায় কি হয়েছে? মুক্তা শিকদার ছেলের মুখের দিকে তাকান। তুর্য চোখ মুখ গম্ভীর করে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। নির্বাণ ভিরানকে তুরার কাছ থেকে দূরে সরানোর জন্য ভিরানকে নিয়ে অস্ট্রেলিয়া চলে গিয়েছিল। ভিরান সেখানে গিয়ে তুরার জন্য কেঁদে কেটে অসুস্থ হয়ে পড়ে। গতরাতে তো বলেছি কেমন মুমূর্ষ অবস্থা হয়েছিল। ভিরানের গলা আরও বসে গিয়েছিল, এখন কিছুটা ঠিক হয়েছে। তুর্য আর কিছু না বলে কিচেন থেকে বেরিয়ে আসে। গম্ভীর হয়ে বসে থাকে সোফায়। দুপুরের খাবার তিনজন একসাথেই খায়। ভিরানের জন্য চৌধুরী বাড়ি থেকে ড্রাইভারকে দিয়ে খাবার পাঠিয়েছিলেন মেরি চৌধুরী। তুরা নিজের হাতে খাইয়ে দিয়েছে ভিরানকে। ভিরানের দুপুরের আর রাতের খাবার চৌধুরী বাড়ি থেকেই পাঠানো হয়। মাঝখানের সময়টুকুতে যা কিছু খায় তা তুরাদেরটাই খায়। এমনিতেই ভিরানকে নিয়ে ঝামেলা পোহাতে হয় তুরাদের। তার উপর আবার ভিরানের জন্য আলাদা করে খাবার রান্না করা বিশাল ঝামেলার কাজ। খাওয়া শেষে মেডিসিন খাইয়ে দেয়। তুর্য নিজের রুমের দিকে এগিয়ে যায়। ওর পিছন পিছন রুমে প্রবেশ করে ভিরান।
ডোর ভিজিয়ে দিয়ে ঘুরে দাঁড়াতেই দেখে ভিরান দাঁড়িয়ে তাকিয়ে আছে ওর মুখের দিকে। আশ্চর্য, এই ছেলে কখন রুমে প্রবেশ করলো? তুমি এখানে কেন? তোমার কাছে এসেছি। আমি ঘুমাবো এখন। আমিও ঘুমাবো। পরীর কাছে যাও। তুমি তুরাকে পরী বলো কেন? কারণ তুরা আমার পরী। মিথ্যে কথা, তুরা আমার আর পাপার পরী, আর আমার পাপার ওয়াইফ ফেয়ারি টেল কুইন। ও তোমার পাপার ওয়াইফ না, ও আমার পরী। ও আমার তুরা, আমার পাপার ওয়াইফ। ওকে আমি আমার পাপার কুইন বানাবো। তুরা তোমার পরী না, তুরা তোমার বোন। পাগলের মতন উল্টোপাল্টা কথা না বলে যাও এখান থেকে। কোলে নাও। পারবো না আমি। মামা নাও না কোলে। ভিরানের মুখের দিকে কিছু সময় তাকিয়ে থেকে কোলে তুলে নেয়। চলো এখন ঘুমাই। তুর্য ভিরানকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। ভিরান রুমের দিকে ঠেললে বলে, মামা চলো ঘুমাই, তুরার কাছে পরে যাব। মুক্তা শিকদার আর তুরা ঘাড় ঘুরিয়ে দুজনের দিকে তাকায়। ভিরান তুর্যের কোলে চড়েই রুমের দিকে ঠেলছে। সোফার সামনে এসে কোল থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে আগের মতোই গলা জড়িয়ে ধরে ঝুলে রইল। প্রায় কান্না করে দিয়ে বলে, মাম্মা আমি তোমার সাথে ঘুমাবো। ভিরানের জেদের কাছে হেরে ওকে কোলে নিয়েই নিজের রুমের দিকে এগিয়ে যায় তুর্য। মুক্তা শিকদার দুজনের যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকেন। ভিরান তো শুধু তুরাকে না, তুরার পুরো ফ্যামিলিকেই চাইছে এখন। যেই ভিরান তুরার জন্য পাগল, তুরার পিছু ছাড়ে না, সেই ভিরান আজকে আঠার মতন তুর্যের পিছনে লেগেছে। মামার জন্য পাগল হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যেই। বেডে শোয়াতে গেলে ভিরান তুর্যের মুখের দিকে তাকিয়ে বলে, মামা ওয়াশরুমে যাব। তুর্য বিরক্ত হয়ে ভিরানকে ওয়াশরুমে নিয়ে যায়। এই ছেলে ওকে দিয়ে আর কি কি করাবে। ফ্রেশ করিয়ে এনে বেডে শুইয়ে দেয়। রুম অন্ধকার করে নিজেও শুয়ে পড়ে চিত হয়ে। ভিরান শোয়া থেকে উঠে তুর্যের বুকের ওপর শুয়ে পড়ে। দুই হাতে জড়িয়ে ধরার চেষ্টা করে। এখানে উঠছো কেন? ভিরান মুখ তুলে তুর্যের মুখের দিকে তাকায়। সরল চাহনি নিক্ষেপ করে বলে, পাপা তো আমাকে এভাবেই বুকের ওপর নিয়ে ঘুম পাড়ায়। আমি তোমার পাপা নই, তুমি তো আমার মামা। তুর্য আর একটা কথাও বলতে পারে না। এত এত রাগ কিভাবে যেন গলে গলে শেষ হয়ে যাচ্ছে। জাদু আছে বাচ্চাটার মধ্যে। এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে তুলে ভিরানের পিঠে আদুরে চাপ দিতে দিতে চোখ বন্ধ করে নেয়। ভিরান নিজেও মামার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। মামার কাছে থাকতে ওর ভীষণ ভালো লাগছে। বারবার মামার কাছ থেকে আদর পেতে ইচ্ছে করছে। তুরার মতো মামাকেও অনেক ভালো লেগেছে। রাত 11টা বেজে গেছে কিছুক্ষণ আগে। নির্বাণের অফিসের কাজ শেষ হয়। ফাইলস ল্যাপটপ রেখে ভবনের দিকে তাকায়। ভিরানকে নিয়ে আজকে এখনো আসছে না কেন? ভিরান ঘুমায়নি নাকি? নাকি সবাই ঘুমিয়ে গেছে? নিজের ফোন হাতে নিয়ে পাওয়ার বাটন চেপে দেখে ফোন অন হয় না। কয়েকবার চাপার পরেও যখন অন হয় না, তখন বুঝতে পারে ফোন অফ হয়ে গেছে। চার্জের দিকে খেয়াল করা হয়নি। চার্জ নেই বোধহয়। ব্যস্ততার কারণে সারাদিনে একবারও চার্জ দেওয়া হয়নি ফোনটা। উঁকি দেয় তুরার ব্যালকনির দিকে। ব্যালকনির লাইট অফ হয়ে গেছে। কি করবে ভাবতে ভাবতে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ভিরান ঘুমায়নি নাকি সবাই ঘুমিয়ে গেছে সেটা বুঝতে পারছে না। ভাবতে ভাবতে গাড়ি লক করে গেটের ভিতর প্রবেশ করে। সংকোচ বোধ হলেও ধীরে ধীরে ভেতরে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তুরাদের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায়। কলিং বেল চেপে দাঁড়িয়ে রইল। দ্বিতীয়বার চাপার জন্য হাত তুলতেই ডোর খুলে যায়। মুক্তা শিকদার ডোর খুলেছে। নির্বাণ ধীর স্বরে বলে, ভিরান ঘুমায়নি? মুক্তা শিকদার সামনে থেকে সরে দাঁড়ান। নির্বাণ সোজা সোফার দিকে তাকায়। তুর্যের বুকের ওপর উঠে বসে আছে। হেসে হেসে কথা বলছে তুর্যের সাথে। তুর্য কি কি যেন বলছে। ভিরান নিজে চকলেট খাচ্ছে, তুর্যকেও খাইয়ে দিচ্ছে। পাশের সিঙ্গেল সোফায় তুরা বসে বসে চকলেট খাচ্ছে আর দুজনকে দেখছে। ভিরান ভিরান ডোরের দিকে তাকায়। তুরাও তাকায়। সোফায় শুয়ে থাকা তুর্য ভিরানকে দুই হাতে ধরে তারপর ঘাড় উল্টে ডোরের দিকে তাকায়। ভিরান খুশি হয়ে বলে, মামা পাপা চলে এসেছে। তুর্য শোয়া থেকে উঠে বসে। পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে নির্বাণের দিকে। মলিন চেহারায় ডোরের সামনে দাঁড়িয়ে আছে নির্বাণ। পরনে ট্রাউজার আর টি শার্ট। চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে গেছে। চোখে মুখে রাজ্যের ক্লান্তি।
রাতে বোধ হয় খায়নি, চোখ মুখ শুকিয়ে গেছে। নির্বাণ নিজেও তুর্যের দিকে তাকিয়ে থাকে। আজকে প্রথম দুজন একে অপরকে দেখছে। ডোরের বাইরে দাঁড়িয়ে থেকে ছেলেকে বলে, আজকে এখনো ঘুমাওনি কেন? বিরান কিছু না বলে তুর্যের কোল থেকে নেমে দাঁড়ায়। তুর্যের হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, চলো তোমাকে পাপার সাথে পরিচয় করিয়ে দিই, আমার পাপা অনেক ভালো। কথা বলতে বলতে তুর্যকে টেনে এনে নির্বাণের মুখোমুখি করে দাঁড় করায়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। বিরান নিচে থেকে মুখ তুলে দুজনের দিকে তাকিয়ে আছে। দুজন মুখোমুখি দাঁড়িয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। দুজনের চেহারা দেখে বোঝার জো নেই তাদের ভিতরে কি চলছে। মুক্তা শিকদার ভয়ে ভয়ে ডোরের দিকে তাকিয়ে আছেন। তার বদ রাগী ছেলেটা না জানি কি বলে বসে নির্বাণকে। তোরাও চুপচাপ তাকিয়ে আছে দুজনের দিকে। কি হবে কে জানে। বিরানকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু বিরান ঘুমায়নি। তুর্যের সাথে ঘুম থেকে উঠেছে বিকেলে, এখন না ঘুমিয়ে তুর্যের সাথেই খেলছিল। তুর্যও হাসি খুশি ভাবে বিরানের সঙ্গ দিচ্ছিল এতক্ষণ। তুহিন শিকদার ঘুমিয়ে গেছেন ক্লান্ত থাকায়। বিরান দুজনের মুখ চাওচাই করে বাবার মুখের দিকে তাকিয়ে বলে, পাপা এটা আমার মামা। নির্বাণ ছেলের মুখের দিকে তাকায়। বিরান তুর্যের মুখের দিকে তাকিয়ে বলে, মামা এটা আমার পাপা। তুর্য বিরানের দিকে একবার তাকিয়ে আবার নির্বাণের দিকে তাকায়। গম্ভীর থমথমে গলায় বলে, হ্যালো। নির্বাণ নিজেও গম্ভীর স্বরে জবাব দেয়। ছেলের দিকে তাকিয়ে বলে, ঘুমাওনি কেন এখনো? এখন বাড়িতে চলো। বিরান তুর্যের এক পা চার হাত পা দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে ঝুলে যায়। বাবার মুখের দিকে তাকিয়ে বলে, আমি মামাকে ছেড়ে যাব না। নির্বাণ ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। এই ছেলে পেয়েছেটা কি? একবার তুরাকে ছাড়া যাব না, একবার বলছে মামাকে ছাড়া যাব না। বিরান জেদ করে না, চলো আমার সাথে, অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমাবে এখন। না না যাব না, মামাকে আর তুরাকে নিয়ে চলো। জেদ করে না বাবা, চলো আমার সাথে। ছেলেকে ধরার চেষ্টা করে নির্বাণ। বিরান চিৎকার করার চেষ্টা করে বলে, মামা আমি তোমাকে ছেড়ে যাব না। ছেলের হাত ছেড়ে দেয় নির্বাণ। চিৎকার করতে নিষেধ করেছি না তোমাকে? তুরার মামাকে ছাড়া যাব না আমি। ঘুমাও তাহলে। ঘুম নেই। তুর্য বিরানকে কোলে তুলে নেয়, উল্টে ঘুরে সোফার দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভিতরে আসুন। নির্বাণ আগায় না, আগের জায়গাতেই দাঁড়িয়ে রইল। সোফায় বসে থাকা তুরার দিকে তাকায়। তুরাও ওর দিকেই তাকিয়ে আছে। দুজনের চোখাচুকি হতেই তুরার দৃষ্টি নামিয়ে নেয়। হার্টবিট বেড়ে গেছে আবার। তুর্য বোনের সামনে দাঁড়িয়ে বলে, পড়ি ওকে রুমে নিয়ে গিয়ে ঘুম পাড়া। মামা অনেক রাত হয়েছে, যাও এখন ঘুমাও, আমরা আগামীকাল আবার খেলবো। প্রমিস? প্রমিস। তুরা কোলে। তুরা বসা থেকে উঠে বিরানকে কোলে নিয়ে নিজের রুমের দিকে আগায়। যাওয়ার সময় নির্বাণের দিকে তাকায় দুবার। তুর্য ডোরের দিকে তাকিয়ে বলে, ভিতরে আসুন। নির্বাণ দুদিকে মাথা নাড়িয়ে বলে, বিরান ঘুমালে এসে নিয়ে যাব। বলেই উল্টে ঘুরে দাঁড়ায় নিচে যাওয়ার জন্য। তুর্য পিছু ডাকে আবার এগিয়ে আসে ডোরের কাছে। ভিতরে আসুন, কথা আছে আপনার সাথে। ভিতরে প্রবেশ করে নির্বাণ। বসে তুর্যের পাশের সোফায়। তুর্য নির্বাণের দিকে তাকিয়ে বলে, চা নাকি কফি? কিছু খাবো না। আম্মু 2 কাপ চা বানিয়ে নিয়ে আসো তো। মুক্তা শিকদার সোফা ছেড়ে উঠতে চাইলেন না। তুর্য নির্বাণকে কি বলে সেসব শুনতে চেয়েছিলেন, কিন্তু ছেলের জন্য এখন উঠে যেতে হচ্ছে। চা বানানোর জন্য কিচেনে চলে যান। তুর্য গম্ভীর গলায় সরাসরি বলেন, আপনি নাকি আমার বোনকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছেন? নির্বাণ তুর্যের মুখের দিকে তাকিয়ে গুরু গম্ভীর গলায় বলে, হ্যাঁ। আপনারা দুজন কি মানানসই? না। তাহলে আপনি ওকে বিয়ে করতে চাইলেন কিভাবে? নির্বাণ চুপ হয়ে থাকে। তুর্য আবারও বলে, পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করতে চাইছেন? নির্বাণ মাথাটা নিচের দিকে নিয়ে ঘাটটা একটু কাত করে চোখ দুটো ওপরের দিকে তুলে তাকিয়ে থাকে তুর্যর মুখের দিকে। শুধুমাত্র ছেলের জন্য বিয়ে করতে রাজি হয়েছেন, নিজের জন্য না? নির্বাণ সোজা হয়ে বসে। সোফার হাতলের ওপর কনুই রেখে মুষ্টিবদ্ধ হাতের ওপর থুতনি ঠেকায়। প্রথমত ছেলের জন্য রাজি হয়েছি, দ্বিতীয়ত নিজের জন্যও। নিজের জন্য হলে আগে কেন রাজি হননি? নির্বাণ কিছু সময় চুপচাপ তাকিয়ে থাকে। উত্তরের আশায় তুর্য নিজেও তাকিয়ে আছে। নির্বাণ অদ্ভুতভাবে একটু হাসে। হাসিটা তুর্যের কাছে মারাত্মক লাগে।
এমন অদ্ভুতভাবে এর আগে কাউকে হাসতে দেখেনি। নির্বাণ গম্ভীর দৃঢ় স্বরে বলে, এর আগে তো কোনো মেয়ের দিকে তাকাইনি, কোনো মেয়ের মায়াতেও পড়িনি। তুর্য স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল নির্বাণের মুখের দিকে। বুঝতে বাকি রইল না পুরো ঘটনা। আমি আমার বোনকে আপনার সাথে বিয়ে দিতে রাজি নই। আপনাদের মেয়ে, আপনারা না দিলে তো আমি জোর করে ছিনিয়ে নিতে পারবো না। কিন্তু ওপরওয়ালা যদি ওকে আমার ভাগ্যে লিখে থাকেন, তাহলে তোরা অবশ্যই আমার কাছে আসবে। আজকের পর আপনি আমার বোনের সামনে আসবেন না। আমার ছেলেকেই বাঁচিয়ে রাখতে যে হবে। ভিরান আসবে এই বাড়িতে, থাকবে তোরার কাছে, শুধু আপনি আসবেন না। ভয় পাচ্ছেন? ভয় পাবো কেন? তোরা যদি আমাকে ভালোবেসে ফেলে, কখনোই এমন কিছু হবে না। তোরাকে ভালো রাখবো আমি। আমি রাজি না। আমি বিয়ে করেছিলাম ছেলে আছে বলে, নাকি আমার বয়স অনেক বেশি? আরও কারণ আছে। আমি কি মানুষ হিসাবে ভালো নই? অবশ্যই একজন ভালো মানুষ আপনি। আপনারা আমাদের থেকে অনেক উপরে। আপনি বিয়ে করেছিলেন, একটা ছেলেও আছে। আমার বোনের চেয়ে বয়সে অনেক বড়। আমার বোন মাত্র 18 বছরের। দুনিয়া এখনো চেনেই না ঠিকভাবে। দুনিয়া আমি চেনাবো ওকে? আমি এখন আমার বোনকে বিয়ে দিতে রাজি না। সেখানে একজন সন্তানের বাবার কাছে তো আরই না। নির্বাণ বলে না কিছু। মুক্তা শিকদার চা বানিয়ে নিয়ে আসেন। দুজনের হাতে কাপ তুলে দিয়ে ছেলের পাশে বসেন। তুর্য চায়ের কাপে চুমুক দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, ডোর আমি লাগিয়ে দেব। ছেলের কথা শুনে সোফা ছেড়ে উঠে রুমের দিকে এগিয়ে যান মুক্তা শিকদার। দুজনের মধ্যে আর কোনো কথা হয় না। ঘণ্টাখানিক পার হয়ে যাওয়ার পর তুর্য সোফা ছেড়ে উঠে তুরার রুমের সামনে এসে দাঁড়ায়। দুজনেই ঘুমিয়ে গেছে। ভিতরে প্রবেশ করে ভিরানকে তুরার বুক থেকে সরিয়ে কোলে তুলে নেয়। নিঃশব্দে বেরিয়ে আসে রুম থেকে। নির্বাণের কোলে ভিরানকে তুলে দেয়। নির্বাণ ছেলেকে নিয়ে চুপচাপ বেরিয়ে যায় ফ্ল্যাট থেকে। তুর্য ডোর লক করে লাইট অফ করে নিচের রুমে প্রবেশ করে। নির্বাণ মাথায় ঘুরপাক খাচ্ছে। নির্বাণ নিচে এসে তুরার ব্যালকনির দিকে তাকিয়ে দেখে তুরা দাঁড়িয়ে আছে। তুরা তাকিয়ে থাকে দুজনের দিকে। ভিরানকে ওর বুক থেকে সরিয়ে নেওয়ার পরেই ঘুম ভেঙে গেছে। তুরা আগে ঘুম কাতুরে মেয়ে থাকলেও এখন কেমন যেন ঘুম কমে এসেছে। রাতে বেশ কয়েকবার করে ঘুম ভেঙে যায়। ভিরানকে মিস করে রাতে। নির্বাণ বাম হাতে ছেলেকে ধরে রেখে ডান হাত উঁচু করে হাত নাড়িয়ে তুরাকে বাই জানায়। তারপর গাড়ির ডোর খুলে উঠে বসে। মুহূর্তেই স্থান ত্যাগ করে ছুটে চলে যায় নির্বাণের গাড়ি। তুরা দাঁড়িয়ে রইল, তাকিয়ে রইল গাড়িটা যাওয়ার পথে। আজকাল নির্বাণকে নিয়ে ভাবতে ভালো লাগে। 1 সপ্তাহ পেরিয়ে যায়। তুর্য বাবা মা আর বোনকে তৈরি হতে বলে। সবাইকে নিয়ে আজ ডিনারে যাবে বাইরে। বাইরে ডিনার করতে যাওয়ার কথা শুনে ভিরান তো মহা খুশি। আনন্দে আত্মহারা হয়ে লাফালাফি করছে। তুর্য ভিরানের দিকে তাকিয়ে হাসে। এই ছেলের নাম ভিরান রানেকে জাদু নয়তো আদর রাখা উচিত ছিল। তুরা ভিরানকে নিজের রুমে নিয়ে এসে তৈরি করিয়ে দেয়। ভিরানের অর্ধেক ড্রেস এখন তুরার রুমে থাকে। ভিরানের অর্ধেক খেলনাও এখন এই ফ্ল্যাটে। বই খাতা সব এখানেই। তুর্য ভিরানকে 2 দিন ধরে পড়ায়। অল্প সময়ের মধ্যে সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে আসে। ভিরান 2 হাত প্রসারিত করে হাসি মুখে বলে, মামা কোলে। তুর্য হেসে কোলে তুলে নেয় ভিরানকে, চেপে ধরে চুমু খায়। ভিরান নিজেও চুমু খায় মামার গালে, কপালে। ফ্ল্যাট থেকে একসাথে বের হয় সবাই। রাস্তায় আসতেই দেখতে পায় নির্বাণের গাড়ি। ভিরান তুর্যের মুখের দিকে তাকিয়ে বলে, মামা, পাপার গাড়ি এখানে কেন? তোমার পাপা গাড়ির ভিতরে বসে আছে। পাপা! ছেলের ডাক শুনে ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে গেটের দিকে তাকায় নির্বাণ। সবাইকে বাইরে দেখে কপালে ভুরু কুঁচকে তাকিয়ে থাকে কিছু সময়। এরা তৈরি হয়ে যাচ্ছে কোথায়? ভিরান আবার ডাকে। ল্যাপটপ বন্ধ করে রেখে গাড়ি থেকে বেরিয়ে আসে নির্বাণ। ভিরানের গলার স্বর প্রায় ঠিক হয়ে গেছে। এখন আর খুব একটা সমস্যা নেই। গায়ে টি শার্ট ঠিক করতে করতে রাস্তা পার হয়ে চলে আসে 5 জনের সামনে। ভিরান হাত বাড়িয়ে বাবার কোলে চলে আসে। খুশিতে গদগদ হয়ে বলে, পাপা চলো আমরা ডিনারে যাব। নির্বাণের কুঁচকে যাওয়া কপাল ভুরু আরও কুঁচকে যায়। একে একে সকলের মুখের দিকে তাকায়। তুরা চোরা চোখে দেখছে ওকে। ভিরান আবার বলে, আজকে আমরা সবাই ডিনারে যাব। নির্বাণ গম্ভীর স্বরে বলে, আমরা 2 জন যাব না। না, আমরাও যাব। আমি তোমাকে নিয়ে যাব, চলো। না, আমরা সবাই একসাথে যাব।
ভিরান সবসময় জেদ করবে না। তুর্য নিজের ইগো সাইডে রেখে গম্ভীর স্বরে বলেন, আপনিও চলুন আমাদের সাথে। বলার জন্য ধন্যবাদ পাপা, চলো আমি তোমাকে তোমার ফেভারিট রেস্টুরেন্টে নিয়ে যাব। ভিরান কিছু বলার আগেই তুর্য বলে, আপনি যাচ্ছেন আমাদের সাথে। নির্বাণ তুর্যের দিকে তাকায়। চলুন পাপা চলো। তুহিন শিকদার আর মুক্তা শিকদারেরও বলেন নির্বাণকে নিজেদের সাথে নিয়ে যাওয়ার জন্য। সকলের জোড়াজুড়িতে রাজি হয় নির্বাণ। তুহিন শিকদার গাড়ি বের করতে চাইলে নির্বাণ না করে, ওর গাড়ি তো রাস্তাতেই আছে। তুর্য নির্বাণের গাড়িতে যেতে রাজি হয়ে যায়। গাড়িতে উঠে বসার সময় ভিরান ধরে আর এক বায়না, তুরাকে নির্বাণের পাশে বসতে হবে। তুর্য বোনের দিকে তাকিয়ে বলে, যাবো ওর সামনে। তুর্যের কথা শুনে সবাই অবাক, শুধু ভিরান বাদে। ভিরান খুশি হয়ে তুরাকে ডাকছে ফ্রন্ট সিটে বসার জন্য। তুরা ফ্রন্ট সিটে উঠে বসে। ভিরান তুরার কোলে বসে তো মহা খুশি। পিছনে তুহিন শিকদার, মুক্তা শিকদার আর তুর্য উঠে বসে। রেস্টুরেন্টে পৌঁছে সবাই নিজেদের পছন্দের খাবার খায়। 5 জনের মধ্যে নির্বাণের নিজেকে এলিয়েন মনে হচ্ছে। ওর পরনে ট্রাউজার আর টি শার্ট। আশেপাশে টেবিলের কয়েকজন একটু পরপর ওর দিকে তাকাচ্ছে। নির্বাণ খাবারের বিল দিতে চাইলেও তুর্য দিতে দেয় না। খাবারের বিল পরিশোধ করে রেস্টুরেন্টের ভিতর থেকে বেরিয়ে আসে 6 জন। রাতের শহর বেশ সুন্দর লাগছে দেখতে। আশেপাশে বাহারি রঙের লাইট জ্বলছে। তুর্য নির্বাণের দিকে তাকায়। নির্বাণ নিজেও ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকায়। তুর্য গম্ভীর স্বরে বলে, আপনাকে কি বলে সম্বোধন করব বুঝতে পারছি না। আপনি বয়সে আমার চেয়ে অনেক বড়, আবার আব্বুর অফিসের বস। নির্বাণ তাকিয়ে রইল, তবে মুখে কিছু বলল না। তুর্য পুনরায় বলল, একটু এই পাশে আসুন। নির্বাণ কোনো প্রশ্ন ছাড়াই তুর্যের পিছন পিছন নির্জন জায়গায় এসে দাঁড়ালো। ভিরান তুরার হাত ধরে দাঁড়িয়ে আছে। দুজনের 2 হাতে বেলুন রয়েছে। গাড়ি থেকে নেমেই বেলুনের জন্য জেদ ধরেছিল ভিরান। নির্বাণ কিনে দেওয়ার আগেই তুর্য দুজনকে কিনে দিয়েছিল। তুর্য নিচের দিকে দৃষ্টি রেখে বলে, আমি নিজের জেদ ধরে রাখতে পারছি না, আবার আপনার আর ভিরানের জেদকেও জিততে দিতে পারছি না। আমি এই কয়েকদিনে অনেক ভেবে দেখলাম, হাজার হাজার বার ভেবে দেখেছি। একটু থামে তুর্য। নির্বাণ পুরো কথা শোনার আগ্রহে তাকিয়ে আছে মুখের দিকে। আমি নিজের কথা ধরে রাখতে পারছি না। আমি হেরে গেছি ভিরানের কাছে। আমি রাজি তুরাকে আপনার হাতে তুলে দেওয়ার জন্য। শান্ত দৃষ্টিতে তুর্যের দিকে তাকিয়ে রইল নির্বাণ। তুর্যের কথাগুলো অবিশ্বাস্য লাগছে ওর কাছে। তুর্য দৃষ্টি তুলছে না ওপরের দিকে, নিচের দিকেই তাকিয়ে আছে এখনো। আমি গুছিয়ে কিছু বলতে পারছি না আজকে। আমার কথাগুলো এলোমেলো লাগতে পারে। আমি আজকে ডিনারে এসেছি মূলত আপনাকে এই কথাগুলোই বলার জন্য। কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। আপনার বাকি কথা শেষ করার আগেই তুহিন শিকদারের গগন কাঁপানো চিৎকার শোনা যায়। দুজনেই তড়িৎ গতিতে তাকায় তুহিন শিকদারের দিকে। মুহূর্তেই দৌড়ে আসে ওনার কাছে। রাস্তায় রক্তাক্তভাবে পড়ে আছে তুরা। এক হাতের মুঠোয় ফেটে যাওয়া বেলুনের সুতো। নিস্তেজ তুরার চোখ দুটো বন্ধ। রক্তে রাস্তা ভেসে যাচ্ছে। মুহূর্তেই মানুষের ভিড় জমে যায়। তুর্য পড়ি বলে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায়। নির্বাণ পাথরের মূর্তির মতন হয়ে গেছে। আশেপাশে চিৎকার চেঁচামেচি ওর কানে প্রবেশ করছে না। সবকিছুই যেন স্থির হয়ে গেছে। হাসপাতালের করিডোরে সারি সারি করে রাখা চেয়ারে মাথা নিচু করে বসে আছে নির্বাণ। বুকের ভিতর অসহ্য যন্ত্রণা। ওর পাশে নিশ্চুপ হয়ে বসে আছে তুহিন শিকদার আর নওশাদ চৌধুরী। তুহিন শিকদার এতক্ষণ একটু পর পর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেও এখন নিশ্চুপ হয়ে বসে আছেন। মাথার ওপর ঘুরতে থাকা ফ্যানটা ভোঁ ভোঁ শব্দ তৈরি করছে। আশেপাশের আর কেউ নেই। রাত এখন প্রায় 12টা বেজে গেছে। তুরা ওটিতে রয়েছে। তুরার ডান পায়ের অবস্থা খুবই বাজে। ডাক্তাররা জানিয়েছেন ডান পা রাখা সম্ভব না, হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হবে। হাঁটু আর হাঁটুর নিচের হাড় এতটাই গুঁড়ো হয়ে গেছে যে জোড়া লাগানো অসম্ভব, এবং চারপাশের রক্তনালী, স্নায়ু আর পেশি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পায়ের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। পা এখন বাঁচালেও পরে সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল। এমন অবস্থায় চিকিৎসকেরা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ সংক্রমণ বা গ্যাংগ্রিন হয়ে জীবন ঝুঁকি হতে পারে। তুরাকে রক্ত দিতে হয়েছে 3 ব্যাগ, আরও লাগবে। তুরার রক্ত ও নেগেটিভ, যা খুবই বিরল। ভাগ্যক্রমে নির্বাণের রক্ত ও নেগেটিভ,
নির্বাণ একাই 2 ব্যাগ রক্ত দিয়েছে। ওর কাছ থেকে আর নেওয়া সম্ভব না। হাসপাতালের ব্লাড ব্যাংকে 1 ব্যাগ ছিল, সেটাও দেয়া হয়েছে। তুর্য অন্যান্য হাসপাতালে দৌড়াদৌড়ি করছে রক্তের জন্য। মুক্তা শিকদারকে কেবিনে রাখা হয়েছে। মেয়ের অবস্থা দেখে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। এখন ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ভিরানও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ওকে মুক্তা শিকদারের পাশেই শুইয়ে রাখা হয়েছে। মুক্তা শিকদারের কাছে মেরি চৌধুরী বসে আছেন। ভিরানের হাত থেকে বেলুন ছুটে বাতাসে উড়ে রাস্তায় চলে গিয়েছিল। তুরা নিজের হাতের বেলুনটা ভিরানের হাতে দিয়ে ভিরানের উড়ে যাওয়া বেলুন নিয়ে আসার জন্য রাস্তায় যায়। তুহিন শিকদার ভিরানের হাত মুক্তা শিকদারের হাতে ধরিয়ে দিয়ে মেয়ের পিছন পিছন যান। খালি রাস্তায় চারপাশে শুধু স্ট্রিট লাইটের আলো। রাস্তা থেকে বেলুন কুড়িয়ে ঘুরে দাঁড়ায় তুরা। ঠিক তখনই দূর থেকে একটা প্রাইভেট কার দ্রুত গতিতে এগিয়ে আসছিল। হেডলাইটের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যায় তুরার। মুহূর্তেই দ্রুত গাড়িতে ছুটে আসা প্রাইভেট কারকে তুরাকে ধাক্কা দিয়ে চলে যায়। রাস্তায় ছিটকে পড়ে তুরা। পিছন পিছন আরও 2টো প্রাইভেট কার দ্রুত গতিতে ছুটে আসছিল। রাস্তায় পড়ে থাকা তুরার ডান পায়ের ওপর দিয়ে 2টো চাকা চলে যায় পরপর। প্রথম কারের ধাক্কা খেয়ে সেরকম কিছু না হলেও পরের 2টো তুরার মারাত্মক ক্ষতি করে চলে গেছে। চারপাশে কোথাও থামেনি কার 3টে। পিছন ফিরে তাকানোরও প্রয়োজন মনে করেনি। গায়ের দাপট দেখিয়ে দ্রুত গতিতে মিলিয়ে গেছে চোখের পলকে। প্রাইভেট কারে সম্ভবত যুবক ছেলেরা ছিল। কোথাও হয়তো ঘুরতে যাচ্ছে বা গিয়েছিল। নেশা করেছিল কিনা কে জানে। এত বড় রাস্তা থাকা সত্ত্বেও মানুষের গায়ের ওপর দিয়ে তুলে দিচ্ছে গাড়ি। বাম পায়ে সেরকম কিছু হয়নি, শুধু একটু একটু ছুলে গেছে। মাথায় বেশ আঘাত লেগেছে, তবে মারাত্মক নয়। বাম হাতের হাড় ফেটে গেছে অল্প। আরও 2 ব্যাগ রক্ত জোগাড় করে হাসপাতালে ফিরে আসে তুর্য। তুর্যের মুখের দিকে তাকানো যাচ্ছে না। জ্ঞান ফেরার পর পাগলের মতন কেঁদেছিল। নার্সের কাছে রক্তের ব্যাগ 2টো দিয়ে ওটির দিকে তাকিয়ে থাকে। ডাক্তাররা এখনো বের হয়নি ওটি থেকে। অপারেশন শেষ হতে আরও কতক্ষণ লাগবে জানা নেই কারণ। নির্বাণ বসা থেকে উঠে দাঁড়ায়। ওর মাথা প্রচণ্ড রকমের ব্যথা করছে। চোখে ঝাপসা দেখছে, মাথা ঘুরছে। ছেলের চিন্তায় অনেক দিন ধরেই ঠিক মতন খাওয়া দাওয়া করে না। রাতে পর্যাপ্ত পরিমাণের ঘুম হয় না। চিন্তায় চিন্তায় সময় কাটে। আজকে তুরার অবস্থা দেখার পর থেকে একদম নিশ্চুপ হয়ে গেছে। 2 চোখে রক্ত উঠে গেছে। চোখ জ্বলছে, মাথা ব্যথা করছে, বুকে যন্ত্রণা হচ্ছে। সব মিলিয়ে নির্বাণের অবস্থাও খারাপ। কখন যেন ঠাস করে পড়ে যায়। তুর্যের পাশে দাঁড়িয়ে কাঁধের ওপর হাত রাখে। তুর্য ঘাড় ঘুরিয়ে তাকায় নির্বাণের দিকে। নির্বাণ আশ্বাস দিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। নির্বাণের হাতের ওপর হাত রাখে তুর্য। চোখ 2টো পানিতে টইটুম্বুর হয়ে গেছে। নির্বাণ আবার বলে, চেয়ারে বসুন। ভিতর থেকে ডাক্তার বেরিয়েছিল? না। তুর্য ঢোক গিলে কান্না গিলে নেয়। প্রাণপ্রিয় বোনের এই অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারছে না। কি থেকে কি হয়ে গেল। এখন তো সকলের খুশিতে আত্মহারা হওয়ার কথা ছিল, কিন্তু এখন খুশির বদলে সকলের চোখেই পানি। সময়টা বিকেল 5টা। তুরার ঘুম ভেঙে যায়। জ্ঞান ফিরেছিল দুপুরের আগেই। আইসিইউর থেকে কেবিনে শিফট করা হয়েছে। জ্ঞান ফেরার পর বাবা, মা, ভাই আর ভিরানের সাথে দেখা হয়েছিল। তুরার শিউরে বসে আছেন মুক্তা শিকদার। মেয়েকে জেগে উঠতে দেখেই চোখের পানি মুছে নেন দ্রুত। তুরা ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আম্মু এখনো কাঁদছো কেন? আমি তো ঠিক আছি। কিছুদিনের মধ্যেই তো হাত আর মাথার ক্ষত ঠিক হয়ে যাবে। মেয়ের কথা শুনে হু হু করে কেঁদে ওঠেন মুক্তা শিকদার। কাঁদছো কেন এখনো? তুর্য ভিতরে প্রবেশ করে। নির্বাণ বাইরে দাঁড়িয়ে থেকেই ভিতরে উঁকি দেয় একবার। তুরার নজরে আসে না নির্বাণ। এখনো পর্যন্ত তুরার সামনে আসেনি। ভাইয়া, আম্মুকে কিছু বলো তো, আমার তো সেরকম কিছু হয়নি। তুর্য বোনের মুখের দিকে তাকিয়ে থাকে। চোখ 2টো পানিতে টইটুম্বর। তুরা এখনো জানেই না ওর সাথে ওর নিজের একটা পা নেই। এখনো দেখেইনি নিজের পায়ের দিকে, বলেও নি কেউ। ভিরান বাবার হাত জাকিয়ে বলে, পাপা, তুরার তো একটা পা কেটে ফেলেছে। তুরা এখন হাঁটবে কিভাবে? 1 পা দিয়ে তো ঠিকভাবে হাঁটতে পারবে না। নির্বাণ ঝুঁকে ছেলেকে কোলে তুলে নেয়। তুরার আর একটা পা আমরা কিনে নিয়ে আসবো পাপা। তারপর তুরার 2টো পা হয়ে যাবে। তখন তুরা আমাদের সাথে দৌড়াতে পারবে। হ্যাঁ পাপা। তাহলে চলো পা কিনে নিয়ে আসি। এখন না তো, পরে আনবো। তাহলে এখন হাঁটবে কি করে?
এখন হাঁটবে না। তাহলে তোরা বাড়িতে যাবে কিভাবে? ও, বুঝেছি, কোলে করে নিয়ে যাবে। নির্বাণ কিছু বলে না। হঠাৎ ভিতর থেকে তুরার চিৎকারে কান্নার শব্দ ভেসে আসে। নির্বাণ দ্রুত ভিতরে উঁকি দেয়। তুহিন শিকদার চেয়ার ছেড়ে উঠে কেবিনের ডোরের সামনে এসে দাঁড়ান নির্বাণের পাশে। তুরার নিজের পায়ের দিকে তাকিয়ে অস্বাভাবিক আচরণ করছে আর কাঁদছে। মুক্তা শিকদার আর তুর্য ওকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তুরা কোনোভাবেই শান্ত হচ্ছে না। পাপা, তুরা এমন করছে কেন? নির্বাণ আর তুহিন শিকদার ভিতরে প্রবেশ করেন। তুহিন শিকদার মেয়েকে ধরে বলেন, তুরা শান্ত হ, কি হয়েছে, এমন করছিস কেন? তুরা ডান হাতে বাবার হাত আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আব্বু, আব্বু, আমার পা, আমার আর একটা পা কোথায়? আমি হাঁটবো কিভাবে, দৌড়াবো কিভাবে? কিচ্ছু হয়নি, শান্ত হ, আমার পা নেই। একই বাক্য উচ্চারণ করে আর পাগলের মতন কাঁদতে থাকে। বিশ্বাসই করতে পারছে না ওর একটা পা ওর শরীর থেকে আলাদা হয়ে গেছে। তিনজন মিলেও তুরাকে শান্ত করতে পারছে না। বেড থেকে যেন লাফিয়ে পড়ে যাবে এমন অবস্থা। নির্বাণ বিরানকে পাশের বেডে বসিয়ে দেয়। তুরার কান্না দেখে বিরান কান্না করে দিয়েছে। ছেলেকে বসে থাকতে বলে নির্বাণ তুরার পাশে এসে দাঁড়ায়। তুরা, শুনতে পায় না তুরা। নির্বাণ আবারও ডাকে। তুরা ঘাড় ঘুরিয়ে তাকায় নির্বাণের দিকে। এমন পাগলামি কেন করছো? শান্ত হও, কিচ্ছু হয়নি। কিছুই হয়নি? আমার একটা পা নেই, আমি দাঁড়াবো কিভাবে, হাঁটবো কিভাবে? শান্ত হয় না তুরা। নার্স চলে আসে কেবিনে। আশেপাশের কেবিন থেকেও কয়েকজন চলে এসেছে। নার্স বাইরের সবাইকে বের করে দেয়। তুরাকে শান্ত করার চেষ্টা করলেও পারে না কেউ। এরকম করতে থাকলে পায়ে ইন্টারনাল ব্লিডিং হতে শুরু করবে। মাত্র গত রাতেই সার্জারি হয়েছে। নির্বাণ সবাইকে তুরার পাশ থেকে সরিয়ে দেয়। তুরাকে ধরে জোরে ধমক দিয়ে ওঠে, একদম চুপ। রাম ধমক খেয়ে চুপ হয়ে যায় তুরা। মুহূর্তেই আবারও ফুঁপিয়ে কেঁদে ওঠে। আপনারা সবাই একটু বাইরে যান, আমি কথা বলছি ওর সাথে। কারোর বেরোনোর ইচ্ছা না থাকলেও নির্বাণের বারবার বলায় নার্স সহ সবাই বেরিয়ে যায়। তুরা এখনো পাগলের মতোই কেঁদেই চলেছে। নির্বাণ তুরার ডান হাতটা মুঠো করে ধরে। তুরা আবার তাকায় নির্বাণের মুখের দিকে, তাকিয়ে থাকে একে অপরের চোখের দিকে। নির্বাণ বলে, তুরা শান্ত হও, সেরকম কিছুই হয়নি, তুমি বেঁচে আছো, এটাই তো অনেক। আমার একটা পা নেই। একটা নেই আর একটা তো আছে, অনেক মানুষের তো একটাও থাকে না। তুরার দুটো চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ছে। নির্বাণ হাত বাড়িয়ে চোখের পানি মুছে দেয়। কান্না বন্ধ করো, আমি আর হাঁটতে পারবো না। কে বলেছে পারবে না? অবশ্যই হাঁটতে পারবে। পা ছাড়া কিভাবে হাঁটবো? সুস্থ হও, তারপর প্রস্থেটিক লেগ বানাবো, তখন হাঁটতে চলতে আর কোনো অসুবিধা হবে না। তুরার কান্না বন্ধ হয় না। কৃত্রিম পা দিয়ে কি আসল পায়ের মতন হবে নাকি? নির্বাণ তুরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোমার কান্না দেখে বিরান কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়বে। গতকাল থেকে কাঁদতে কাঁদতে এমনি কিছুটা অসুস্থ হয়ে গেছে। তুরা নির্বাণের থেকে চোখ সরিয়ে নেয়। নির্বাণের এমন চোখ মুখ দেখেও কষ্ট হচ্ছে তুরার। বাবা, মা, ভাই সবার চোখ মুখ কেমন হয়ে গেছে একদিনেই। নির্বাণ তুরার মুখ নিজের দিকে ফেরায়। চোখের পানি আবার মুছিয়ে দিতে দিতে বলে, তুমি বেঁচে আছো, এটাই আমাদের জন্য অনেক। একটা পা না থাকলে খুব বেশি কিছু হবে না। প্রয়োজনে সারা জীবন তোমাকে কোলে নিয়ে পুরো দুনিয়া দেখাবো আমি। নির্বাণের এমন কথা শুনে তুরা ফ্যাল ফ্যাল করে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। নির্বাণ ঝুঁকে তুরার মাথার সাথে নিচের মাথা ঠেকিয়ে বালিশের ওপর ভর ছেড়ে দেয়। আমি আছি তো তোমাকে কোলে নিয়ে হাঁটার জন্য। চলবে। গল্প ভাঙা পাঁজরে বসন্ত, লেখিকা শানা শেখ। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।